বাংলাদেশ সরকারের অভ্যন্তরে এই মুহূর্তে পরস্পর বিরোধী দুটো ঘটনা ঘটছে। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসার পরে হঠাৎ করেই দুর্নীতি দমন কমিশন বেশ সক্রিয় হয়ে উঠেছে। সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদের তদন্তে নেমেছে তারা, এবং খুব সহসাই সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের অবৈধ সম্পদের তদন্তেও তারা নামতে যাচ্ছে। গণমাধ্যমে ডিআইজি শিমুলের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য উঠে এসেছে এবং আদালত র্যাবের একজন কর্মকর্তার বিদেশ ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। সরকারি দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ঘোষণা করেছেন সাবেক সেনাপ্রধান বা সাবেক আইজিপিকে সরকার বাঁচাতে যাবে না, এবং তিনি স্মরণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। কিন্তু এই নীতি আদৌ কতটা কাজ করে সেটা নিয়েও যথেষ্ট প্রশ্ন করা যায়, কারণ আইজিপি থাকা অবস্থায় অথবা র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় বেনজির আহমেদ কিংবা সেনাপ্রধান থাকা অবস্থায় আজিজ আহমেদরা এই সম্পদ গড়েছেন। তখন এই জিরো টলারেন্স নীতি কোথায় ছিল? কিন্তু হঠাৎ করেই আমরা দেখতে পাচ্ছি সরকার দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করতে যাচ্ছে। কারণ দুর্নীতি দমন কমিশন কিংবা নির্বাচন কমিশন অথবা আদালত, এরা প্রত্যেকটা প্রতিষ্ঠানই এগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও এই প্রতিষ্ঠানগুলো যে সরকারের ইশারায় চলে, যদিও সরকার বলে দুর্নীতি দমন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান, কিন্তু এগুলো যে পুরোপুরিভাবে সরকারের ইশারায় চলে সেই ব্যাপারটা নিয়ে নতুন করে আলোচনা করবার কিছু নেই। তার মানে সরকারই চাইছে এই তদন্তগুলো হোক সাবেক আইজিপি, সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে। কিন্তু কেন হঠাৎ করে এই সিদ্ধান্তে এলো সরকার? গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানও একই ধরনের স্টেটমেন্ট দিয়েছেন, অর্থাৎ সরকার সাবেক আইজিপি এবং সাবেক সেনাপ্রধানকে বাঁচাতে যাবে না। সালমান এফ রহমানের কথা এই কারণে গুরুত্বপূর্ণ কারণ তিনি ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে ওয়েল কানেক্টেড। আমরা জানি যখনই আন্তর্জাতিক সম্প্রদায়ের কেউ বাংলাদেশে আসেন তখন সালমান এফ রহমানের বাসায় প্রত্যেকেই একটা ডিনারে অংশ নেন, কিংবা সালমান এফ রহমানও যখন বিদেশে কোনো সফরে যান তখন আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি অনানুষ্ঠানিক বিভিন্ন বৈঠকেও তিনি অংশ নেন। এই কারণে সালমান এফ রহমান যখন এই ধরনের কোনো কিছু বলেন তখন সেটার আলাদা গুরুত্ব আছে। কারণ কয়েকদিন আগে ডোনাল্ড লু যখন বাংলাদেশে সফরে এসেছিলেন তখন তিনিও কিন্তু সালমান এফ রহমানের বাসায় ডিনারে অংশ নিয়েছিলেন। আমরা অনেকেই মনে করছি হয়তোবা সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসার পরেই দুর্নীতি দমন কমিশন বা সরকার নড়ে চড়ে বসেছে। কিন্তু বেনজির আহমেদের অবৈধ সম্পদের যে তথ্য নিয়ে এখন তারা কাজ করছে সেই তথ্য কিন্তু বেশ কিছুদিন আগেই গণমাধ্যমে উঠে এসেছে। কিন্তু হঠাৎ করে এখন কেন এই তদন্তে নামল দুর্নীতি দমন কমিশন? এটা কি এই নিষেধাজ্ঞার সাথে কানেক্টেড নাকি ডোনাল্ড লুর সফরের সাথে? এই আলোচনায় আসব। তার আগে পরস্পর বিরোধী দুটো ঘটনার মধ্যে আরেকটা ঘটনা আমরা একটু দেখে নেই। সরকার ফ্রান্সের কাছ থেকে এয়ারবাস কিনছে, অনেক দিন থেকে এই আলোচনাটা আছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বোয়িং বিক্রি করার ব্যাপারেও প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্সের কাছ থেকে এয়ারবাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও এয়ারবাস কেনার ফলে আগামী 25 বছরে বাংলাদেশের $500 মিলিয়ন লোকসান হবে, তারপরেও এয়ারবাস কেনার সিদ্ধান্ত নিল সরকার, এবং সেটাও হয়েছে বেশ নাটকীয়ভাবে। কারণ 6 মাস ধরে একটা কমিটি দুটো প্রস্তাব অর্থাৎ বোয়িং এবং এয়ারবাসের প্রস্তাব পর্যালোচনা করেছে এবং তারা বোয়িং কেনার পক্ষে রায় দিয়েছে, এবং তারা পরিষ্কার উল্লেখ করেছে তাদের রিপোর্টে এয়ারবাস কেনা হলে বাংলাদেশ বিমানের কতটা লোকসান হবে, অর্থাৎ 25 বছরে $500 মিলিয়ন। কিন্তু হঠাৎ করেই সেই কমিটি বদলে দিয়ে নতুন করে মাত্র 3 দিন সময় দিয়ে একটা কমিটি করা হয়েছে, এবং সেই কমিটি 3 দিনের মধ্যে রিপোর্ট জমা দিয়েছে, যেই রিপোর্টের উপরে ভিত্তি করেই এখন এয়ারবাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার মানে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাইছে তারা দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনার নামে, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং না কিনে তারা ফ্রান্সের কাছ থেকে এয়ারবাস কিনছে। এখানে অবশ্য একটা বিষয় রয়েছে, কারণ ফ্রান্স কয়েকদিন আগেই কমিট করেছে তারা বাজেট সহায়তা হিসেবে 3,800 কোটি টাকা বাংলাদেশকে দেবে। যেহেতু বাংলাদেশ এখন চরম অর্থনৈতিক সংকটের মধ্যে আছে, সুতরাং সরকার যেখান থেকে টাকা পাচ্ছে তাদের দিকেই ঝুঁকে যাচ্ছে, এটা একটা কারণ হতে পারে। কিন্তু ভূরাজনৈতিক হিসেব নিকেশে এই মুহূর্তে সরকার যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করতে চায় তাহলে তাদের উচিত ছিল বোয়িং কেনার সিদ্ধান্ত নেওয়া, এবং যেটা বাংলাদেশের জন্য ফিজিবল ছিল। অথচ $500 মিলিয়ন লোকসান হলেও তারা এখন এয়ারবাস কেনার সিদ্ধান্ত নিয়েছে। তার মানে দুটো ঘটনা কিন্তু পরস্পর বিরোধী। কয়েকদিন আগেই ম্যাথিউ মিলার যে কথাটা বলেছেন
যে দুর্নীতি বিরোধী বিশদ পরিকল্পনার অংশ হিসেবে মাত্র 1-2 কর্মকর্তার বিরুদ্ধে এখন পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সামনে এই সংখ্যাটা আরও বাড়তে পারে এবং সেটা সরকারের শীর্ষ নেতৃত্ব পর্যন্ত বিস্তৃত হতে পারে। তার মানে সরকার সেদিকে নজর রাখছে এবং এটা সরকারকে অনেক বড় একটা বিপদে ফেলবে। কারণ এই মুহূর্তে হঠাৎ করেই যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোনো একজন ব্যবসায়ীর বিরুদ্ধে কিংবা কোনো একজন আমলার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চলে আসে, তাহলে সেটা সরকারের ওপরে যারা সরকারকে টিকিয়ে রেখেছে তাদের আস্থা কমিয়ে দেবে। ফলে সরকার নিজেই দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান দেখানোর চেষ্টা করছে। আবার অন্যদিকে তারা এয়ারবাস কেনার সিদ্ধান্ত নিয়েছে। নাটকীয়ভাবে এয়ারবাস কেনার যে সিদ্ধান্তটা আসলো সেটা নিয়ে ডেইলি স্টার একটা ডিটেইল রিপোর্ট করেছে। রিপোর্টটা করেছেন জাইমা ইসলাম। আমাদের মনে থাকবার কথা, এস আলমের আলাদিনের চেরাগ নামে একটা রিপোর্ট করেছিলেন তিনি। এখানে বলা হচ্ছে এয়ারবাস উড়োজাহাজ কিনতে বিমানের ইউটার্ন বিশ্লেষণ করে দেখা গেছে এয়ারবাসের উড়োজাহাজ কেনা হলে এর জন্য বিমানকে 25 বছরে $463.08 মিলিয়ন পর্যন্ত নগদ আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত জানুয়ারিতে দেখতে পায় দুটি এয়ারবাস A350 উড়োজাহাজ কিনলে তাদের বড় ধরনের লোকসান হবে। এরপর গত 22 এপ্রিল একটি নতুন কমিটিকে বিষয়টি মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয় এবং মাত্র 3 দিনের মধ্যে নতুন কমিটি এই সিদ্ধান্তে উপনীত হয় যে এয়ারবাসের উড়োজাহাজ কেনা লাভজনক হবে। এমনকি এই নতুন সিদ্ধান্তের উপর ভিত্তি করে বিমান বোর্ড 4টি এয়ারবাস উড়োজাহাজ কেনার অনুমোদনও দিয়ে দিয়েছে, যার প্রতিটির দাম প্রায় $180 মিলিয়ন। নতুন কমিটি গত 25 এপ্রিল প্রতিবেদন জমা দেয়, যেখানে বলা হয়েছে দুটি এয়ারবাস উড়োজাহাজ কেনা লাভজনক হবে। সম্পূর্ণ বিপরীত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন একটি কেবিন ফ্যাক্টরের উপরে ভিত্তি করে যা বিমান কখনো অর্জন করতে পারেনি। তাদের হিসাব অনুযায়ী এটি লাভজনক হবে যদি কেবিন ফ্যাক্টর 92% হয়। অর্থাৎ কেবিন ফ্যাক্টর বলতে বোঝায় গড়ে ফ্লাইটের কত শতাংশ আসন পূরণ হয়েছে। এখানে আরেকটা ফ্যাক্টর কাজ করেছে। নতুন কমিটি বলছে এয়ারবাস উড়োজাহাজগুলো শুধু 2টি রুটে লাভজনক হবে, যার মধ্যে একটি হলো ঢাকা থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে 2006 সালে পরিচালন কার্যক্রমে অনিয়ম খুঁজে পাওয়ার পর থেকে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটিকে ক্যাটাগরি 2-এ ফেলেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অথরিটি। এর ফলে বিমান এখন পর্যন্ত এই রুটে ফ্লাইট পরিচালনা করতে পারে না। এমন একটা রুটের কথা বলে এয়ারবাস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেই রুটে 2006 সাল থেকে বিমানই চলতে পারে না বাংলাদেশ থেকে, অথচ সেই রুটে লাভজনক হবে বলে এয়ারবাস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরস্পর বিরোধী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুটো বিষয় হতে পারে। একটা, সরকার ঠিক বুঝতে পারছে না তারা আসলে কাকে ম্যানেজ করবে, কোন বিষয়টাকে ম্যানেজ করবে। কারণ অর্থনৈতিক যে সংকটটা আছে তাতে ফ্রান্সের কাছ থেকে এই মুহূর্তে তারা যে সাহায্যটা পাচ্ছে, বাজেট সহায়তা, সেটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। আবার অবৈধভাবে শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকতে ভূরাজনৈতিক হিসেব নিকেশে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করাও তাদের দরকার। সুতরাং সরকার হয়তোবা এই জায়গাটাতে ঠিক কোন সিদ্ধান্ত নেবে তারা বুঝে উঠছে না, কিংবা সরকারের মধ্যেই দুটো বিপরীত অংশ কাজ করছে, দুটো বিপরীত ফ্যাক্টর কাজ করছে এবং যে ফ্যাক্টর দুটোই বেশ শক্তিশালী। সুতরাং একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করতে বা নতুন করে নিষেধাজ্ঞা ঠেকানোর জন্য দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান দেখানোর চেষ্টা করছে, আবার একই সময়ে তারা ফ্রান্সের কাছ থেকে বাজেট সহায়তা পাবার লক্ষ্যে তাদের কাছ থেকে এয়ারবাস কেনাটাই কনফার্ম করছে। যদিও এই ব্যাপারে ম্যাক্রো যখন বাংলাদেশে এসেছিলেন তখনই সরকার তাকে প্রতিশ্রুতি দিয়েছিল 10টা এয়ারবাস কেনা হবে। ম্যাক্রো নিজেই এই কথা বলেছিলেন, বাংলাদেশ সরকার প্রতিশ্রুতি দিয়েছে। এবং এখানে নেগোসিয়েশনের একটা জায়গাও হতে পারে। আমেরিকার সাথে সরকার হয়তো একটা নেগোসিয়েশন করতে চাইছে, অর্থাৎ পশ্চিমাদের মধ্যে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র না, বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার চাইলে ইউরোপের কোনো দেশের সাথেও সম্পর্ক গড়ে তুলতে পারে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বার্গেইনের জন্য এটাও একটা পয়েন্ট হতে পারে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, সরকারের অবস্থানটা এই মুহূর্তে নড়বড়ে। তাদেরকে কখনো মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করতে হচ্ছে, কখনো আবার টাকার জন্য ফ্রান্সের দিকে ছুটতে হচ্ছে, একই সময়ে তাদেরকে আবার চীনের দিকে ছুটতে হচ্ছে, কারণ চীনের কাছেও সে $5 বিলিয়ন ইউয়ানের সহায়তা চেয়েছে। একই সময় ভারতকে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে এতদিন তারা যে ক্ষমতায় আছে সে বিষয়টা তো আমাদের সামনে পরিষ্কার। সুতরাং চীনকে ম্যানেজ করতে গিয়ে আবার ভারতের চাপের মুখে পড়ছে। আমরা দেখেছি ভারত ইতোমধ্যেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে এবং আদানির প্রতিনিধি এসে সরাসরি অর্থমন্ত্রীর সাথে দেখা করে
বকেয়া টাকা পরিশোধ করতে বলেছে। সুতরাং সরকার এখন চারদিক থেকে প্রচণ্ড রকম চাপে আছে এবং এই কারণেই সরকারের অভ্যন্তরে বিভিন্ন ফ্যাক্টর কাজ করছে এবং এই ফ্যাক্টরগুলো পরস্পর বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। এই পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলগুলো যদি একটা সত্যিকারের গণ আন্দোলন গড়ে তুলতে পারত, তাহলে এই সরকারের ক্ষমতায় টিকে থাকা অনেক কঠিন হবে।